আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তুহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম একনেক সভা, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ে সময় নিচ্ছে সরকার। ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনার বিষয়ে ভারতীয় হাইকমিশনের সাথে আলোচনা। উচ্চ ঝুঁকিতে থাকা ৩০ উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, মিলছে না কাঙ্ক্ষিত তেল। স্কুল কলেজে আপাতত অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। এবং এবার ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৩,১৬১ কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে। ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন ৫টি, সড়ক নির্মাণ এবং উন্নয়ন সংশ্লিষ্ট ৩টি, মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক প্রকল্প ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক প্রকল্প ১টি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। সাজ্জাদ, একনেক বৈঠক কি শেষ হয়েছে? আর আপনার কাছে সভার সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে একনেক সভার আজ বিএনপির এই সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শেষে আমাদের সাথে অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান যে অতীতে সরকারের সময় যেসব বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় হোক, জনসম্পৃক্ততা ছাড়া বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হতো, তেমনি নানান প্রকল্প কিন্তু আমরা এর মধ্যে দেখেছি। তো এই একনেক সভায় বিশেষ করে যে সকল জনসম্পৃক্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে সরকার বিবেচনা দিতে চায়। সরকার এই উপলক্ষে ১৯টি প্রকল্প আজ একনেক সভায় উত্থাপিত হলেও তার মধ্যে ৬০টি প্রকল্প যাচাই বাছাই করেছে, বাকিগুলো যাচাই বাছাই করে দেখছে। সরকার মোটা দাগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে যেই সকল প্রকল্প জনসম্পৃক্ত নয়, যেগুলোর সাথে জনসম্পৃক্ত স্বার্থ জড়িত নয়, রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার পেয়েছে, সেই সমস্ত প্রকল্পকে বাদ দিয়ে যাতে জনসম্পৃক্ত কল্যাণকর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া যায়, সেই বিবেচনায় সরকার এই সকল বিবেচনায় প্রকল্পগুলোকে অনুমোদন দিতে চায়। তবে কিছু প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, সেগুলোকে অনুমোদন না দেওয়ারও বিকল্প নেই বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটি যেই প্রকল্পগুলো নির্বাচনী ইশতেহার বা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সম্পৃক্ত এবং জনস্বার্থের সাথে সম্পৃক্ত এমন প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের তাগিদ দিয়েছে। আপনাকে যদি আরেকটু বলে রাখি যে আজ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা দেখা করেছেন এবং কি তিনি বলেছেন যে আগামীতে দুদেশের সম্পর্ক উন্নয়নে একসাথে ভারত বাংলাদেশ কাজ করতে চায়। সেই ক্ষেত্রে আসন্ন ভারতে অনুষ্ঠিত আসিয়ান সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কি উপদেষ্টা অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে দেয়, দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই বর্তমান সরকারের লক্ষ্য।
দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরও জানান, আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কংগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম যে মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট commit the mistake of the past where it is solely সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। উচ্চ ঝুঁকিতে থাকা দেশের 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকা দান কর্মসূচি। এদিকে প্রতিদিনই সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। উপসর্গ নিয়ে রাজশাহীতে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। প্রতিনিধিদের তথ্যছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুও। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 15 শিশু। কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে 6 মাস বয়সী রায়হান হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। জেলায় এ পর্যন্ত 318 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 54 জন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে 26 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আমি আক্রান্ত আজ 4 দিন ধরে হসপিটালে আসা, এখন দেখছি কিছুটা কম আছে। 4 দিন জ্বর ছিল, 5 দিনের কালে র্যাশ উঠছে, তখন ভর্তি হয়েছি। এখন আর মোটামুটি ভালো আছে। অভিভাবকরা কেউ ভয় পাবেন না, এটা কোনো সমস্যা না। আমরা আছি, আপনাদের জন্য আমরা আছি। যারা এখনো টিকা নেননি তারা আয়শা ক্যাম্পেইনে টিকা নিয়ে নেন। পরিস্থিতি মোকাবেলায় সদর ও হাইমচর উপজেলায় একযোগে 488টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আমের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পর্যন্ত 62 জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নাটোরে বেড়ে চলেছে হামের প্রকোপ। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরে 250 শয্যার জেনারেল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে আরও একটি হাম ইউনিট। সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 18 শিশু ভর্তি রয়েছে জেনারেল হাসপাতালে। চাঁপাই নবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন শিশু হামের উপসর্গ নিয়ে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে 27 জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন জানান, এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে 10 জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ইতিমধ্যে আমরা হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি, আমাদের পর্যাপ্ত ওষুধপত্র মজুদ আছে এবং জনবল আমাদের পর্যাপ্ত আছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দক্ষিণাঞ্চলের জেলা খুলনাতেও বেড়েছে হামের প্রকোপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন SM হাবিব। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের সঙ্গে আলাপ করে যেটুকু জানতে পেরেছি যে এখানে এ যাবৎকালে 54 জন রুগী আসছে এবং তার মধ্যে বর্তমানে ভর্তি আছে 12 জন। বাকি রুগীগুলো ইতিমধ্যেই চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেছে। তবে উপজেলা পর্যায়েও কিছু বাচ্চা ভর্তি আছে। বিভাগীয় পরিচালক যেটা বলছেন যে খুলনায় প্রাদুর্ভাবটা তত বেশি না হলেও আপনার কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন সীমান্ত জেলায় এই হামের প্রাদুর্ভাবটা অনেক বেশি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আতঙ্কিত হয়ে একই গাড়ি একাধিকবার জ্বালানি তেল নিতে আসায় পেট্রোল পাম্পে লম্বা লাইন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানান, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের মাঝেও এই ধরনের
মজুতদারি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চৈত্রের তাপদাহে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। মিজান শাহজাহানের রিপোর্ট। শাহবাগ থেকে পরিবাগ লম্বা লাইন, একটু একটু করে সামনে এগিয়ে 2 থেকে 3 ঘন্টা পর মিলছে জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণে তেল দেয়ায় কাঙ্ক্ষিত চাহিদা মিটছে না তাদের। এই বাস্তবতা শুধু পরিবাগে নয়, রাজধানীর সব পেট্রোল পাম্পেই। আমাদের রাইড শেয়ারে তেলটা লাগেই, এখন হচ্ছে যে আমাদের ইনকামে প্রভাব পড়তেছে। প্রত্যেক দিনে 2.5-3 ঘন্টা করে লাইনে গেলে তো আমাদের সময় থাকে না। সারাদিন অফিস করে এসে পরে 2 ঘন্টা দাঁড়া থেকে আবার বাসে চলে গেছে, এখন আমরা 7টা থেকে দাঁড়ায় আছি। অফিস টাইম অলরেডি 1 ঘন্টা শেষ। আমাদের সৎ হতে হবে, কেউ তেল নিয়ে বাসায় স্টক করে না রাখে। আমি যদি আজকে তেলটা নিয়ে যাইতে পারি, আমি 20 দিন 25 দিনের মধ্যে আমার আর তেল লাগবে না। ফুল ট্যাঙ্কি তেল দিলে আমার মনে হয় ক্রাইসিসটা শেষ হবে। পেট্রোল পাম্পের কর্মীরা জানান, আতঙ্কিত হয়ে অনেকেই একাধিকবার তেল সংগ্রহ করছেন। তাদের মধ্যে আবার কাউকে ভিআইপি সুবিধা দিতে হচ্ছে। যা নিয়ে প্রায় সাধারণ গ্রাহকদের তোপের মুখে পড়তে হচ্ছে পাম্প পরিচালনাকারীদের। একটা গাড়িতে একবার আমরা রিকোয়েস্টে তেল দিয়ে দিচ্ছি, এটা বিকেলবেলা আবার এসে তেল নিয়ে যাচ্ছে। তারপর অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান, এমন দেখা যায় যে একটা গাড়িতে গতকালকে তেল নিচ্ছে, ওই গাড়িটা আবারও তেল নিচ্ছে। আমাদের আগে যে পরিমাণ তেল লাগতো এখন প্রায় ডাবল তেল সেল করতে হচ্ছে, অথচ আমরা রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি, তাই না? তারপরও কেন প্রায় ডাবল পরিমাণ তেল লাগছে? এটা হচ্ছে মানুষ প্যানিক হয়ে অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই জন্যই শুধুমাত্র এই সংকটটা তৈরি হয়ে আছে। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল দেয়া হলেও লম্বা লাইনের কারণ জানালেন এই কর্মী। উৎকণ্ঠা আছে গ্রাহকদের মধ্যে, মানে অস্বাভাবিক একটা উৎকণ্ঠা এবং অস্বাভাবিক জ্বালানি সংগ্রহের একটা প্রতিযোগিতা আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ধরনের উৎকণ্ঠা আমি কখনো দেখিনি। গ্রাহকরা বলেন, কালোবাজারিদের পাশাপাশি যেসব দায়িত্বশীল ব্যক্তি অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন তাদের সাশ্রয়ী করতে উদ্যোগ নিতে হবে সরকারকে। এজন্য পাম্পে তদারকি ব্যবস্থা জোরদারের তাগিদ গ্রাহকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আপাতত স্কুল কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে রাজধানীর 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের বেতন কাঠামো মোটেই সন্তোষজনক নয়। তাদের জন্য নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। হাম প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। এনার্জি ক্রাইসিসের জন্য কি হতে পারে বা কি হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেই জায়গায় লাস্ট যে আলোচনা যে আমরা অনলাইনের দিকে যাচ্ছি, সো এগেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা মানে শিক্ষা মন্ত্রণালয় কি কি চিন্তা করছে সেগুলো শেয়ার করেছে, এটা সিদ্ধান্ত। সংসদে সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান প্রজন্ম তা মেনে নেবে না বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, নির্বাচনে জনগণের রায় ছিনতাই হয়েছে। আবার এমন চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আমি এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এ প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাফন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। পুলিশ কমিশন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুদক সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে গবেষণাধর্মী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ TIB। সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 133টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছুতে কাঠামোগত দুর্বলতা রয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে।
ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক অন্তর্বর্তী সরকারের প্রণীত কয়েকটি অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কয়েক জায়গায় গুরুতর দুর্বলতা রয়েছে। বিশেষ করে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিলের সুপারিশ করেছে টিআইবি। পুলিশ কমিশন অধ্যাদেশ নামে যেটি হয়েছে সম্পূর্ণভাবে বাতিলযোগ্য, কারণ সেটি বাস্তবে কোনো স্বাধীন পুলিশ কমিশন হওয়ার কোনো মতো সুযোগ নেই। এছাড়া স্থানীয় সরকার ও বিচার বিভাগ সংশ্লিষ্ট কয়েকটি অধ্যাদেশেও অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে সেগুলো সংশোধনের আহ্বান জানানো হয়। টিআইবি বলছে, কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার বিষয়ে সরকারের অনীহা স্পষ্ট। সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে অধ্যাদেশগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে টিআইবি। অনতিবিলম্বে সংসদের সাথে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখনও পর্যন্ত 7 জন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশে আনা হয়েছে 4 জনের মরদেহ। একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই ইরানও। এবার মধ্যপ্রাচ্যে জ্বালানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। এদিকে আজকের মধ্যে যুদ্ধবিরতিতে যাবার জন্য প্রস্তাবনা তৈরি করেছে মার্কিন মিত্র দেশগুলো। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন শুধু আর সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের দিকে যাচ্ছে। দুই পক্ষে অনড় অবস্থার কারণেই আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তছনছ হয়ে গেছে, প্রতিদিনই তা আরো খারাপের দিকে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, ইরানের অবকাঠামোগুলোতে হামলা চালানো হলে একইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছেন রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। আইআরজিসি নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। এছাড়াও ইস্টার সানডের দিনে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা। কিরগিজস্তানের ভিসা জটিলতায় দেশে আটকে পড়েছেন 1.5 শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী। এতে করে তাদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীরা জানান, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি উন্মুক্ত দেখালেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন হচ্ছে না। তাদের দাবি,
মন্ত্রণালয় পর্যায়ে এর সমাধান হবে না, তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এই সমস্যাটার কারণে আমরা যখন জিজ্ঞেস করি তাদের কাছে যে কেন বন্ধ করে রাখা হয়েছে এবং এর সমাধানটা কবে হবে, এটা তারা আমাদেরকে নিশ্চিত কোনো ডেট জানায়নি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা অনুরোধ, আপনার স্টুডেন্ট, আপনার সন্তান, আমরা প্লিজ আমাদেরকে একটু দেখেন, অসহায়তার দিক থেকে বলতেছি, প্লিজ আমাদেরকে একটু দেখেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গত মৌসুমের লোকসানের পর এবারও জয়পুরহাটে আলু চাষ করে সংকটে কৃষকরা। সাম্প্রতিক বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সার কীটনাশকের দোকানে বকেয়া পড়ায় চরম হতাশায় আলু চাষিরা। সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। দেশের আলু উৎপাদনে অন্যতম জেলা জয়পুরহাট। এখানকার আলু জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। এবার ৩৯,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। চলতি মৌসুমে বিঘাপতি আলু উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় ৩০,০০০ টাকা। তবে বর্তমান বাজারে আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এই কৃষিটাই আমাদের জীবন। আমাদের এই কালাই থানা ধান, আলু, এই সম্পদ। আলুর একে তো দাম নাই, মাঝখানে কিষান প্যাটলে আলু তুলতেছে। সম্প্রতি বৃষ্টিতে জমির আলু তলিয়ে যাওয়ায় আরো ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ন্যায্য মূল্য নিশ্চিত সহ আলু বিদেশে রপ্তানি ব্যবস্থা করার দাবি জানান তারা। সরকার যদি বিদেশে রপ্তানি করে সেক্ষেত্রে হয়তো কৃষক ও ব্যবসায়ী উভয় লাভবান হতে পারে। তো মূলত কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় একটা কারণে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বাজার না থাকার কারণে। প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। উত্তরণের একমাত্র পথ বলে আমার কাছে যেটা মনে হয় যে জয়পুরহাট জেলায় একটি কৃষি বান্ধব এবং আলু কাঁচামাল হিসেবে ব্যবহৃত এরকম একটি কারখানা বা ফ্যাক্টরি দরকার। এদিকে আলু চাষিদের বাঁচাতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কৃষিমন্ত্রী মহোদয় এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে উনি দায়িত্ব দিয়েছেন যে কিভাবে আমাদের যে আলু চাষি যারা আছেন, আলু চাষি ভাইরা, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। জেলায় চলতি বছর আলু উৎপাদন হয়েছে প্রায় ৯ লাখ মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্যসাগরে নৌযানডুবিতে নিখোঁজ ৭০ অভিবাসন প্রত্যাশীর মধ্যে বাংলাদেশি সহ ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। এ সময় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত ৩২ জনের সবাই পুরুষ। তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছে সাগরের বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে যায় ওই নৌযানটি। সি ওয়াচ নামের একটি জার্মান সংস্থা ভূমধ্যসাগরে নৌযানটি ডুবে যাওয়ার পর উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমান পাঠিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণা আগামী ৮ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সংরক্ষিত আসন বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র পাবে ১টি আসন। ধর্ম অবমাননার মামলায় আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল জানান, মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন।
গত 20 নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। এবার খেলার খবর। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে চায় না সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর খেলোয়াড়রা চান ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ। জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তারা। সরকারের পক্ষ থেকে সাফ জয়ীদের প্রত্যেককে 1 লাখ টাকা অর্থ পুরস্কার এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চ্যাম্পিয়ন হওয়ার পর সম্বর্ধনা আর সম্মাননায় ভাসছেন সাফ অনূর্ধ্ব 20 শিরোপাজয়ী ফুটবলাররা। এবার তাদের সম্বর্ধিত করল যুব ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবাইকে নিয়ে ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে চায় সরকার। তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনে দলীয়করণ চায় না সরকার। ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে, সেই পথ তৈরি করে যেতে চান তারা। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এখন আগামীর যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান, সেখানে আমরা ভিন্ন মত সহমত সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমার এই দেশটিকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি, আমার এই খেলাকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। সম্বর্ধন অনুষ্ঠানে খেলোয়াড়রা জানান, সাফ চ্যাম্পিয়ন ট্রফি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করতে চান। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যেতে পারে। And I just wanted to thank all of them. Thank you guys for showing up and let's go Bangladesh. সম্বর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক জানান, জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি সাবেক খেলোয়াড় এবং কোচদেরও বেতনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নতুন সরকারের প্রথম একনেক সভা। অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ের সময় নিচ্ছে সরকার। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে আলোচনা। উচ্চ ঝুঁকিতে থাকা 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট। পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, মিলছে না কাঙ্ক্ষিত তেল। স্কুল কলেজে আপাতত অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। এবং এবার ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।